এক যুগ পর সেনাকুঞ্জে খালেদা জিয়া উপভোগ করলেন সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠান। সুযোগ দিতে পেরে গর্বিত ডক্টর ইউনূস। এক যুগ ধরে তিনি এই মহাসম্মেলনীতে অংশগ্রহণ করার সুযোগ পান নাই, আজকে সুযোগ পেয়েছেন। আমরা সবাই আনন্দিত এবং গর্বিত যে আমরা এই সুযোগ দিতে পেরেছি আপনাকে। রাজধানীতে বেড়েছে হত্যাকাণ্ড, নিরাপত্তা নিয়ে শঙ্কিত সাধারণ মানুষ। রাজনৈতিক ও আধিপত্য বিস্তারী কারণ বলছে র্যাব। ক্রাইম ম্যানেজমেন্ট যে আমাদের যে ডেটা, আমাদের যে বিভিন্ন ব্যাটালিয়ন রয়েছে এবং পুলিশের সাথে এবং যৌথ বাহিনীর ব্যানারে আমরা সে সকল তথ্যগুলো পর্যালোচনা করছি যে কারা এই ধরনের কার্যকলাপে জড়াচ্ছে। রুগ্ন কর্ণফুলী পেপার মিলে ফিরছে প্রাণ। নতুন প্রকল্পে দরকার 35,000 কোটি টাকা। বছরে 1 লাখ টন কাগজ উৎপাদনের লক্ষ্য। আলুর বীজে কৃত্রিম সংকটে তৎপর সিন্ডিকেট। হাতিয়ে নিচ্ছে অতিরিক্ত টাকা। অভিযোগ অস্বীকার ডিলারের, প্রমাণ পেলে ব্যবস্থা। চ্যালেঞ্জ কাপ দিয়ে শুরু হচ্ছে ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম। উদ্বোধনী ম্যাচে বিকেলে মুখোমুখি বসুন্ধরা কিংস ও মোহামেডান। বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের। ইহুদির প্রতি বিদ্বেষমূলক সিদ্ধান্ত বলছে ইসরায়েল। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। এবারে বিস্তারিত। দেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখছে সশস্ত্র বাহিনী। সব সময় পাশে দাঁড়িয়ে আছে জনগণের। বৃহস্পতিবার বিকেলে সেনাকুঞ্জের সশস্ত্র বাহিনী দিবস 2024-এর সংবর্ধনা অনুষ্ঠানে এমন মন্তব্য করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, গণতান্ত্রিক ও অনুগত নেতৃত্বের প্রতি শ্রদ্ধাশীল থেকে কাজ করে যাচ্ছে সশস্ত্র বাহিনী। আরও জানাচ্ছেন ফখরুল ইসলাম। সশস্ত্র বাহিনী দিবস 2024-এর সংবর্ধনা অনুষ্ঠান স্থলে প্রধান উপদেষ্টা, উপদেষ্টা পরিষদ, সামরিক বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তা ও রাজনীতিকদের আগমনে মিলন মেলায় পরিণত হয় সেনাকুঞ্জ। সেনাকুঞ্জের অনুষ্ঠানে প্রায় 1 যুগ পর আমন্ত্রিত অতিথি হিসেবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উপস্থিত হন। বিকেল 4টার পর সেনাবাহিনী প্রধান, নৌ ও বিমান বাহিনী প্রধানকে নিয়ে অভিবাদন মঞ্চে ওঠেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শ্রদ্ধা জানিয়ে শুরু হয় অনুষ্ঠানের কার্যক্রম। এই সময় মুক্তিযুদ্ধের বীর শহীদ ও জুলাই অগাস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর আত্মত্যাগ তুলে ধরেন প্রধান উপদেষ্টা। আজকের এই বিশেষ দিনে আমি সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের, যাদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের এই স্বাধীনতা। একই সাথে আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত ও আহত সকলের প্রতি। স্বাধীনতার সূচনা লগ্ন থেকেই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশ গঠন ও জাতীয় দুর্যোগ মোকাবেলায় সশস্ত্র বাহিনী সবসময় জনগণের পাশে থেকে কাজ করে আসছে। দেশ ও দেশের বাহিরে শান্তি মিশনে সশস্ত্র বাহিনী দক্ষতার সঙ্গে কাজ করছে বলে জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘে আমাদের শান্তিরক্ষীরা 43টি দেশে 63টা ইউএন মিশন সফলতার সঙ্গে সম্পন্ন করেছে। বর্তমানে 12টি মিশনে আমাদের শান্তিরক্ষীরা নিয়োজিত আছে। বিশেষভাবে উল্লেখ্য যে বাংলাদেশ বর্তমানে অন্যতম বৃহৎ নারী শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে বিশ্বে পরিচয় লাভ করেছে। আমরা তাদের জন্য একটা জোরে হাততালি দিই। দেশের গণতন্ত্র ও নেতৃত্বের প্রতি সশস্ত্র বাহিনীর শ্রদ্ধাশীল ভূমিকার কথাও তুলে ধরেন প্রধান উপদেষ্টা। দেশের ছাত্র জনতা এবং সাধারণের পক্ষে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী আবারও দেশের মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি লাভ করেছে। সেনাকুঞ্জে কুশল বিনিময় শেষে প্রধান উপদেষ্টার আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ বক্তৃতার মধ্য দিয়ে শেষ হয় সশস্ত্র বাহিনী দিবস 2024। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। প্রায় 1 যুগ পর সেনাকুঞ্জে আসলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আমন্ত্রিত অতিথি হিসেবে বসেন প্রধান উপদেষ্টার পাশে। তৈরি হয় এক হাস্যোজ্জ্বল পরিবেশ। এ সময় ডক্টর ইউনূস বলেন, এমন সুযোগ দিতে পেরে গর্বিত অন্তর্বর্তী সরকার। তার সঙ্গে দেখা করেন ছাত্র উপদেষ্টারাও। সাইফুল রিপনের প্রতিবেদন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ৪০ বছরের স্মৃতি বিজড়িত মইনুল রোডের বাসা ছাড়তে হয়েছিল ২০১০ সালের এই নভেম্বরেই। বালুর ট্রাক দিয়ে তার বাসভবন অবরুদ্ধও রেখেছিল পতিত আওয়ামী লীগ সরকার। রাজনৈতিক প্রতিহিংসার কারণে দীর্ঘদিনের কারাভোগও করতে হয়েছে তাকে। কারো সাথে আপোষ না করে শেষ পর্যন্ত ১২ বছরেরও বেশি সময় পর বিজয়ীর বেশেই সশস্ত্র বাহিনীর আনুষ্ঠানিকতায় যোগ দিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনীর সংবর্ধনায় যোগ দেওয়ার মধ্য দিয়ে প্রায় ৭ বছর পর প্রকাশ্যে এলেন খালেদা জিয়া। সশস্ত্র বাহিনীর আনুষ্ঠানিকতায় তাকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের ৩ বারের নির্বাচিত প্রধানমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া আজ এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন। এক যুগ ধরে তিনি এই মহাসম্মেলনীতে অংশগ্রহণ করার সুযোগ পান নাই, আজকে সুযোগ পেয়েছেন। আমরা সবাই আনন্দিত এবং গর্বিত যে আমরা এই সুযোগ দিতে পেরেছি আপনাকে। পরে সেখানে খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আমন্ত্রিত দলের আরও ২৬ নেতা। অনুষ্ঠানে এসে উপস্থিত সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। শীতকালীন শাকসবজি স্বস্তি আনছে বাজারে। এ নিয়ে বিস্তারিত জানাতে কারওয়ান বাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, আপনি তো বাজারে রয়েছেন এবং দাম তো কিছুটা কমতে শুরু করেছে, তো কি বলছেন ক্রেতারা, জানাবেন। আসলে আমরা কারণ বাজার রয়েছি, তো সকাল থেকে এখানে আমরা যেমনটি দেখতে পেয়েছি যে শীতকালীন সবজি বাজারে আসার সাথে সাথে আপনি যেমনটি বললেন যে একটি স্বস্তির কাজ করছে, কারণ সরবরাহ কিন্তু অনেকটা আসলে বেড়ে গিয়েছে এবং ব্যবসায়ীরা যেটি বলছেন যে পণ্যের সরবরাহ বাড়ার সাথে সাথে দাম কিছুটা কমছে এবং তারা এমনটিও বলছেন যে শীত আরো যতটি ঘনিয়ে আসবে ততটি আরো দাম আসলে কমে আসবে। কিছুদিন আগে কিছু উদ্যোগতি ছিল, তবে সেটি কিন্তু আর এর থেকে বাড়েনি। কিছু কিছু জিনিস স্থিতিশীল রয়েছে এবং যেগুলো বাড়তি ছিল সেগুলো আবার আস্তে আস্তে কমতে শুরু করেছে। যেখানে সিমের দাম ছিল প্রায় ১৬০ থেকে ৭০ টাকা কেজি, আর সেটি কমে এখন ৭০-৮০ টাকায় পাওয়া যাচ্ছে। তারপর আলুর দাম বেশি ছিল, আলুর দামও কিছুটা কমে আসছে। বেগুনের দাম বেশি ছিল, বেগুনও কমেছে। আমার মোটামুটি বলা যায় যে প্রায় অনেক সবজির দাম আসলে কমেছে এবং এই মুহূর্তে আমি একজন ব্যবসায়ীর সাথে কথা বলতে চাই যে কি অবস্থা বর্তমানে বাজারে। জি আলহামদুলিল্লাহ, মোটামুটি মানে শীতকালীন সবজি মোটামুটি সবে আমদামি আছে, দামও মানে হলো নাগালের ভিতরে মনে হয়। তার মানে আপনার আলু হলো ১৩০ থেকে ১৪০ টাকা কেজি, সিম হইলো ৯০ থেকে ১০০ টাকা কেজি, মূলো হইলো ৫০ থেকে ৬০ টাকা কেজি, পেঁপে হইলো ৬০ থেকে ৬০ টাকা কেজি, বেগুন হইলো আপনার ৬০ থেকে। তারপরও দাম কিছুটা বেশি মনে হচ্ছে, এটি আরো কমার সম্ভাবনা আছে কিনা? জি, শীতকালীন সবজিটা মানে এবারকার চিত্রটা হলো উল্টা। যেমন আপনার অন্যান্য শীতে যেমন সবজিটা যখন আসার পরে পূর্বপুর করে কমে থাকে, এবার কিন্তু মানে ওরকমটা কিন্তু হয় না। মানে আপনার আশাবাদী যেমন আরো ১ সপ্তাহের ভিতরে মোটামুটি আরো কমবে ইনশাল্লাহ। জি ভাইয়া। জি, তিনি আসলে যেমনটি জানাচ্ছিলেন যে আরো সপ্তাহখানেক সময় গেলে দাম কিছুটা আরো কমে আসতে পারে। তবে ক্রেতাদের সাথে আমরা কথা বলে যে একটি মিশ্র প্রতিক্রিয়া পেয়েছি। কেউ কেউ বলছেন যে কমতে শুরু করেছে দাম, আবার কেউ বলছেন যে তাদের জন্য এখনো দাম অনেকটা বেশি মনে হচ্ছে। আসলে এই মিশ্র প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসলে বাজার দর যাচ্ছে। তবে আমরা যেমনটি আশাবাদী হতে পারি যে কিছুদিন আগেও যেমনটি দাম ছিল, যেমন আলুর কেজি, আলু কিন্তু অনেক দাম বেড়ে গিয়েছিল এবং শীতকালীন সবজির দামও অনেক বেড়ে গিয়েছিল। তবে সেখান থেকে আস্তে আস্তে স্থিতিশীল হতে শুরু করেছে বাজার। এই ছিল আমার কাছে রাজধানীর কারণ বাজার থেকে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। কারওয়ান বাজার থেকে শাকসবজির বাজার নিয়ে বিস্তারিত বলছিলেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত সচিব এএমএম নাসির উদ্দিন। বৃহস্পতিবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। একই সঙ্গে আরও ৪ কমিশনারকে নিয়োগ দেওয়া হয়েছে। নবনিযুক্ত সিইসি বলেন, মানুষ যাতে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে সে ব্যাপারে সচেষ্ট থাকবে কমিশন। অবসরপ্রাপ্ত সচিব এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে ৫ সদস্যের নতুন নির্বাচন কমিশন গঠন করে বৃহস্পতিবার। প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। এই কমিশনের উপরে থাকবে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ভার।
নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার নাসিরউদ্দিন বলেন 2014 সাল থেকে মানুষ ভোট দিতে পারেনি। গত জুলাই আগস্টের আন্দোলনে অনেক মানুষ প্রাণ দিয়েছে। এই আন্দোলনের মূল বিষয় ছিল ভোটের অধিকার নিশ্চিত করা। আমি মনে করি যে একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দিতে হবে। সবার দাবির মধ্যে অনেকগুলো দাবির মধ্যে মূল দাবিটা ছিল যে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা। মানুষ ভোট দিতে চেয়েছে, যা একটা মুক্ত পরিবেশে, উন্মুক্ত পরিবেশে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে চেয়েছে, যেটা মানুষ বঞ্চিত ছিল, পারে নাই। নির্বাচনে সব দলের অংশগ্রহণের বিষয়ে নানা রকম আলোচনা রয়েছে। এই ব্যাপারে নিজের অবস্থান স্পষ্ট করেন প্রধান নির্বাচন কমিশনার। ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন যাতে উপহার দিতে পারি, তার সেই লক্ষ্যে আমি আমার সর্বশক্তি দিয়ে আমি চেষ্টা করব এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতা নিয়ে আমি এই কাজটা করতে চাই। আপনাদের সহযোগিতা চাইবে, সবারই সহযোগিতা চাইবে। জুলাই আগস্টের আন্দোলনে মানুষের রক্তের সঙ্গে বেইমানি করা সম্ভব নয়, এই জন্য সর্বোচ্চ চেষ্টা থাকবে। এখনকার প্রেক্ষাপটে এই দায়িত্বটা আরো অনেক বেশি, বিশেষ করে মানুষ রক্ত দিয়েছে, অনেক ছেলেপেলে রক্ত দিয়েছে। এখন যদি আমরা একটু ব্যর্থ হই, এদের রক্তের সাথে বেইমানি করা হবে, এদের রক্তের সাথে মুনাফিকি করা হবে। এই মুনাফিকি আমরা করতে পারবো না, এই বেইমানি আমরা করতে পারবো না। এই বয়সে এসে এই বেইমানি করার মতো মন মানসিকতা আমাদের নাই। সুতরাং তাদের যে প্রত্যাশা কড়ায় গন্ডায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা আমি করব। নতুন নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে থাকছেন সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আব্দুল রহমানেল মাসুদ, সাবেক যুগ্ম সচিব বেগম তাহমিদ আহমেদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল ফজল মোহাম্মদ সানাউল। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। গেল 2 মাসে রাজধানীতে হত্যাকাণ্ডের শিকার অন্তত 68 জন, আহত শতাধিক। একের পর এক ঘটনায় সাধারণ নাগরিকের জীবনের নিরাপত্তা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। র্যাব বলছে পারিবারিক, রাজনৈতিক ও আধিপত্য বিস্তারে ঘটছে এসব হত্যাকাণ্ড। র্যাব আরও জানিয়েছেন জনজীবনের স্বস্তি ফেরাতে চেষ্টার কোনো কমতি রাখছেন না তারা। শাহাদাত নিশাদের প্রতিবেদন। রাত তখন 2:45। সিসিটিভি ফুটেজে দেখা যায় 3 যুবক একটি বাসায় প্রবেশ করছেন। ঘণ্টাখানেক পর দেয়াল টপকে এক প্রকার দৌড়ে পালাচ্ছেন তারা। এবার দেখা যাক মূল ঘটনা কি। পশ্চিম ধানমন্ডির 8/A নম্বর সড়কের 294/A নম্বর বাসার দোতলায় থাকতেন আব্দুর রশিদ ও তার স্ত্রী সুফিয়া রশিদ। তারাই ভবনটির মালিক। দুজনই পেশায় চিকিৎসক। বছরের বেশিরভাগ সময় তারা যুক্তরাজ্যে থাকেন। বৃহস্পতিবার ভোর রাতে আব্দুর রশিদকে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। দরজাটা খোলা রাখছিল রাতের বেলায় 2টা আড়াইটার দিকে। তখন মনে হয় দিক দিয়ে উঠা ওই ভিতরে ঢুকছে। ঢুকে যখন আপনার ওই চিল্লাপাল্লা শুরু হয়েছে, তখন বাঁ পাশে স্টেপ করছে আর কি, ছুরি দিয়ে আঘাত করছে। যত তাড়াতাড়ি পারি সিএনজিতে করে ইবনে সিনা হসপিটালে নিয়ে যাই। তো নিয়ে যাওয়ার পর ওখান থেকে ওনারা বলে যে ইনি আর নেই। সম্প্রতি হাজারীবাগ এলাকায় সাইকেল চুরিতে বাধা দেওয়ায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে সাদাত হোসেন শান্ত নামে একজনের মৃত্যু হয়। আমার বাচ্চার আমি পক্ষে করে এমনি করে লেগেছি, এমনি করে আনতে পারি নাই। জানা মতো ফুসফুসে খোঁচা লাগছে, তার জন্য আমার বন্ধু মারা গেছে। আমরা এটার শাস্তি চাই, ওর ফাঁসি চাই। মিরপুরে বাবার হাতে ছেলে খুন, আবাসন নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে বিরোধে খুন হলেন জমির মালিকের ছেলে। এই ঘটনাগুলো এখন প্রতিনিয়তই পত্রিকার শিরোনাম। এভাবে হত্যা আর খুন জানা হয়ে উঠছে নিত্যদিনের সঙ্গী। রাজধানীতে যে হারে চুরি ছিনতাই বাড়ছে তাতে আতঙ্কিত নগরবাসী। সারা দেশে গেল 2 মাসে প্রতিদিন গড়ে 2টি করে হত্যার ঘটনা ঘটছে। আমি জিগাতলা কাঁচা বাজারের ওখানে থাকি। আমাদের ওইদিকেও ছিনতাইকারী হুট করে রাতের মধ্যে দেখা যায়। নিরাপত্তা তো নাই পাইতেছি, নিরাপত্তা অবস্থা খুব খারাপ, মানে শুধু এইখানে ছিনতাইকারী সব জায়গায় হইতেছে। ডিএমপির তথ্য মতে 5 আগস্টের পর এখন পর্যন্ত হত্যা মামলা হয়েছে 325টি। হত্যায় জড়িত থাকার অপরাধে র্যাবের হাতে গ্রেফতার হয়েছেন 254 জন। র্যাবের মিডিয়া অ্যান্ড লিগ্যাল উইংয়ের পরিচালক দেশ টিভিকে জানান, পারিবারিক, রাজনৈতিক এবং আধিপত্য বিস্তারকে ঘিরে ঘটছে হত্যাকাণ্ড। সামাজিকভাবে কিছু কারণ রয়েছে, পারিবারিক কারণ রয়েছে, রাজনৈতিক কারণও রয়েছে এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিছুটা যে আমাদের
প্রভাব বিস্তার নিয়ে একটা আধিপত্য বিস্তার নিয়ে একটা কারণ রয়েছে। এই ধরনের অপরাধ দমনে ব্লক রেড দিয়ে কার্যক্রম চালাচ্ছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা। ক্রাইম ম্যানেজমেন্ট যে আমাদের যে ডেটা আমাদের যে বিভিন্ন ব্যাটালিয়ন রয়েছে এবং পুলিশের সাথে এবং যৌথ বাহিনীর ব্যানারে আমরা সে সকল তথ্যগুলো পর্যালোচনা করছি যে কারা এই ধরনের কার্যকলাপে জড়াচ্ছে এবং তাদেরকে আইডেন্টিফাই করে আমরা মূলত কার্যকরী করছি। জামিনে মুক্তি পাওয়া সন্ত্রাসীরা কেউ ফের অপরাধে জড়াচ্ছে কিনা সে বিষয়েও নজরদারি বাড়িয়েছে র্যাব। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। লোকসানে বিপর্যস্ত কর্ণফুলী পেপার মিল পুরোদমে চালু করতে প্রয়োজন ৩৫,০০০ কোটি টাকা। প্রকল্পটি পাশ হলে বছরে ১ লাখ টন কাগজ উৎপাদন করতে পারবে প্রতিষ্ঠানটি। সহকর্মী মিশু মল্লিকের তথ্যচিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় কর্ণফুলী পেপার মিল স্থাপন হয় ১৯৫৩ সালে। এরপর থেকেই পার্বত্য চট্টগ্রামের আর্থসামাজিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছে প্রতিষ্ঠানটি। তবে রক্ষণাবেক্ষণ ও সুষ্ঠু পরিচালনার অভাবে ধীরে ধীরে উৎপাদন কমতে থাকে কারখানাটির। বন্ধ হয়ে যায় বেশিরভাগ প্ল্যান্ট। গেল ১৬ বছর ধরে প্রতি বছর ৩০ কোটি টাকা লোকসানে মিলটি। তবে আবারও আশার আলো দেখাচ্ছে একটি প্রকল্প। প্রতিষ্ঠানটিকে আবারও পুরোদমে চালু করতে ওয়াসো ইঞ্জিনিয়ারিংয়ের সাথে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রি কর্পোরেশন সম্ভাব্যতার কাজ শেষ করেছে। ইন্টিগ্রেটেড পেপার মিল সহ বনায়ন, পেপার ভিত্তিক কেমিক্যাল প্ল্যান্ট, সোডা অ্যাশ, সোডিয়াম সালফেট ও বেসিক কেমিক্যাল প্ল্যান্ট সহ সিনথেটিক পলিস্টার ফাইবার প্ল্যান্ট স্থাপন করা হবে প্রকল্পের আওতায়। এতে কারখানাটিতে বছরে ১ লাখ মেট্রিক টন কাগজ উৎপাদন সম্ভব হবে। প্রত্যেকটা ক্ষেত্রে জন্য যেখানে সেখানে সংস্কার করা দরকার হলে ইনশাল্লাহ আমাদের মিল ঘুরে দাঁড়াবে। আমরা চাই যে কেপিএমটা যেভাবে সরকার পদক্ষেপ নিতেছে এটাকে ডেভেলপ করার জন্য আমরা চাই এটা হোক। মিলটা এখনো এমন পর্যায়ে আছে ডেইলি ১০০ টন প্রোডাকশন দিতে পারবে, এরকম ক্ষমতা রাখবে। এটা হলে ভালো হইব। আর আমাদের যে মেশিনগুলো আছে মেশিনগুলো ভালো, এগুলো যদি রিফাইন করে চালায় আরো ভালো হইব। আর নতুন নিলে আরো ভালো হইব। প্রকল্পটির বাস্তবায়ন হলে কর্ণফুলী পেপার মিল আবারও ঘুরে দাঁড়াতে পারবে বলে আশা প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকের। ইন্টিগ্রেটেড পাল্প মিল সহ আরো ৬টা কেমিক্যাল প্ল্যান্ট স্থাপনের জন্য কেপিএম এর পক্ষ থেকে, বিসিআইসির পক্ষ থেকে একটা ফিজিবিলিটি স্টাডি করা হয়েছে এবং সেই স্টাডি রিপোর্টটা বর্তমানে চূড়ান্ত পর্যায়ে যাচাই বাছাইয়ের কাজ চলছে বিসিআইসি এবং শিল্প মন্ত্রণালয়ে। এই আমাদের পেশকৃত প্রজেক্টগুলো যদি পাস হয় তাহলে কেপিএম হয়তো আবার আগের মতো তার যৌবন ফিরে পাবে। কর্ণফুলী পেপার মিলে আবারও পুরনো সেই স্বর্ণালী দিন ফিরে আসুক, এমনটাই চাওয়া প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। জয়পুরহাটে কৃষকদের কাছ থেকে নির্ধারিত দামের চেয়ে প্রতি বস্তা আলুর বীজে হাতিয়ে নেওয়া হচ্ছে অতিরিক্ত টাকা। তবে অভিযোগ অস্বীকার করছেন ডিলাররা। সংশ্লিষ্টরা বলছেন বীজের সংকট নেই, অভিযোগ পেলেই নেওয়া হবে পর্যাপ্ত ব্যবস্থা। সহকর্মী রেজাউল করিম রেজার তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আলু উৎপাদনে দেশের দ্বিতীয় অবস্থানে জয়পুরহাট। প্রকৃতিতে ঠান্ডা পড়ার সঙ্গে সঙ্গে কৃষকরা ব্যস্ত হয়ে উঠেছেন নতুন আলু রোপণে। কৃষকরা বলছেন সংকটের কারণে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বীজ আলু কিনতে বাধ্য হচ্ছেন তারা। অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট সৃষ্টি করেছেন বলেও দাবি তাদের। বীজ আলু এক বস্তা আলু ধরেন ১,০০০-১,৫০০ টাকা এরকম বেশি নেয় ভাই। এতে তো কৃষকের ক্ষতি। বীজ বেতন পাওয়া যাচ্ছে না, সার পাওয়া যাচ্ছে না, কিভাবে কি করব? যারা বড় বড় ব্যবসায়িক তারা সিন্ডিকেট করে দাম বেশি নিচ্ছে। এটা সরকারের কাছে বিশেষ আবেদন, যেটা তদন্ত করে দেখানো হোক। সরকারি রেট ৩১০০-৩২০০ টাকা রাখা হয়েছে, কিন্তু এটা না মেনে তারা অবৈধভাবে ৪,০০০-৪১০০ টাকা রাখছে। জাত ভেদে ৪০ কেজি প্রতি বস্তা বীজ আলু ৩৫০০ টাকা থেকে শুরু করে বিক্রি হচ্ছে ৫,০০০ টাকা পর্যন্ত। অবশ্য ডিলাররা বলছেন নির্ধারিত দামেই বিক্রি করছেন তারা। দাম বেশি আমাদের কাছে নয়, দাম বেশি যারা নিচ্ছে অসৎ ব্যবসায়ী তারা, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য ব্রাকও চেষ্টা করতেছে। সিন্ডিকেট কোম্পানিরই, পুরা কোম্পানির। কারণ কোম্পানির যদি না হতো আজকে আমাদের ডিলারদের ১০০ টন ৫০ টন করে মাল শর্ট দিচ্ছে। জেলা কৃষি কর্মকর্তারা জানান নির্ধারিত দামের চেয়ে কেউ বেশি দাম নিলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। আলু বীজের দাম নিয়ে যাতে কোনো ব্যবসায়ী বা কোনো ডিলার যাতে কৃষকদের হয়রানি করতে না পারে বা প্রতারিত করতে না পারে
অথবা উচ্চ মূল্যে বীজ বিক্রয় করতে না পারে। এই জন্য আমরা নিয়মিত বাজার মনিটরিং করছি। জেলা প্রশাসনের সহযোগিতায় যে বিশেষ বাজার তদারকি টাস্কফোর্স গঠন করা হয়েছে, সেই টাস্কফোর্স তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। অতিরিক্ত দাম নেওয়ার কথা না, তারপরেও আমাদের মনিটরিং কার্যক্রম জোরদার আছে। কোনো ব্যক্তি এই বিষয়ে বেশি দাম নেওয়ার চেষ্টা করে বা নিয়ে থাকে, তার বিরুদ্ধে প্রমাণ সাপেক্ষে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। চলতি মৌসুমে জেলার ৪৪,০০০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর বিপরীতে বীজের চাহিদা রয়েছে প্রায় ৬০,০০০ মেট্রিক টন। নিউজ ডেস্ক, দেশ টিভি।